নমস্কার, আমি শান্তনু। আবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসে গেছি আপনাদের চেনা কবির ভালো লাগা অনুষ্ঠানে, কবিতার ডালি নিয়ে। এবং আপনারা জানেন যে আজ আমি আমার অত্যন্ত প্রিয় এক কবির কবিতা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা অনেকেই চেনেন, যারা বাংলা কবিতা পড়েন, এপার বাংলা এবং ওপার বাংলা দু বাংলাতেই যথেষ্ট জনপ্রিয় কবি শ্রী নৃপেন চক্রবর্তী। আমি তার কবিতা আজকে পড়বো আপনাদের কাছে এবং তার সঙ্গে পাঠ করব। আমার অনুভূতির কথাও আপনাদের বলবো। এখন আহ, এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটি আস্তে আস্তে আহ, সামান্য হলেও একটু জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জন, আমার যারা আহ, ফেসবুক যারা বন্ধু আছেন, তারা বিভিন্ন জায়গায় কমেন্টস শুধু করছেন না, বিভিন্ন সময় দেখা হলে এই অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছে। সুতরাং আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এই কবিতার চর্চাটা বাড়ুক, সেইটা হয়তো একটু একটু করেও কাজ দিচ্ছে। যাই হোক, আমি আজকে কবিতার মধ্যে প্রবেশ করব। তার আগেই যেটা বলে নিই সেটা হচ্ছে যে নৃপেন চক্রবর্তী, যেটা বললাম প্রথমেই, যে বাংলা আধুনিক কবিতায় এই মুহূর্তে অত্যন্ত আলোচিত একটি নাম। আহ, যারা কবিতা লেখেন তারা নৃপেনদাকে চেনেন এবং নৃপেনদার কবিতা পড়েন। আমার সঙ্গে নৃপেনদার আলাপ ইচ্ছে কুসুমের সভায়। ইচ্ছে কুসুমের সভায় আমি নৃপেনদাকে প্রথম কবিতা পড়তে দেখি, শুনি কবিতা, এবং প্রথম দুই একদিনের মধ্যেই, দুই একটা সভার মধ্যেই আমার নৃপেনদার প্রতি একটা অনুরাগ বা ভালোবাসা, যাই বলুন না কেন, সেটা জন্মাতে শুরু করে। এবং তারপর আমি ধীরে 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 নৃপেনদার অত্যন্ত কবিতার ভক্ত হয়ে উঠি। নৃপেনদার কবিতা সম্পর্কে তার উপলব্ধি, তার কথাবার্তা, তার কবিতা, তার তার যে চিন্তা ভাবনা কবিতা, সেটা আমরা মলাটবদ্ধ নিস্তব্ধতায় পাই ঠিকই, কিন্তু আলাপচারিতাও কবিতা নিয়ে তিনি থাকেন, এটাও বিভিন্ন সময় আলোচনায় উঠেছে। আমার সুযোগ হয়েছে অমিতাভ দাশগুপ্ত এবং শক্তি চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা আমি তার মুখ থেকে শুনেছি। ফলে সেক্ষেত্রে আমার শ্রদ্ধা আরো বেড়ে গেছে। যদি কেউ বন্ধু দেখতে পাচ্ছেন, একটু কমেন্টস করে দেবেন, তাহলে আমি এগিয়ে যাব। এখনো পর্যন্ত কোনো বন্ধু কমেন্টস করেননি, অন্যান্য দিন কমেন্টস করে দেন। আমি কোনো একজন বন্ধুকে বলছি, আমাকে দেখতে পেলে কমেন্ট করে দিন, একটুখানি দেখতে পাচ্ছি, তাহলে সুবিধা হবে। যাই হোক, আমি যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে নৃপেনদার যে কবিতা নিয়ে যে জার্নি, সেই জার্নি তার অত্যন্ত মানে ছেলে বাল্যকাল থেকেই শুরু হয়। এই তো ভাস্বতী লিখেছে, থ্যাংক ইউ ভাস্বতী, সঙ্গে আছি আমি। প্রবেশ করছি আমার এতে অনুষ্ঠানে, মূল অনুষ্ঠানে। নৃপেনদার জন্ম 1951 সালের 9ই আগস্ট কলকাতায়। তারপর নানা জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন, এবং 70 দশকের সময় তিনি লেখালেখি শুরু করেন। 70 দশক মানে ধরে নিতে হবে সেই সময়, এবং তিনি 70 দশকেরই যদি সেইভাবে বলেন তাহলে 70 দশকের কবি। 70 দশকে সেই সময় এপার বাংলা ওপার বাংলা দুটো বাংলাই ছিল উত্তাল। একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ তার প্রেরণা সেখানে উত্তাল। আর এখানে তখন নকশাল আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, এই সমস্ত কিছু, কমিউনিস্টদের আন্দোলন, সেই সব সমস্ত কিছু নিয়ে আহ, উত্তাল এ বাংলাও। এই উত্তাল বাংলার সময় তার লেখালেখি শুরু। এবং 1971 সালে তিনি একটি পত্রিকা প্রকাশ করলেন ক্রমিক নামে, এবং সেখানে ক্যাপশন দিতেন যে নুনের দাম বাড়লেও পত্রিকার দাম বাড়বে না। এবং তিনি যে পত্রিকা, এই পত্রিকা অত্যন্ত মানে কি বলবো, যা ঘেটে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, রমেন আচার্য, তরুণ সান্যাল, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তুষার রায়, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, মণি বাগচি প্রভূত, এমনকি এই সময়কার নলিনী বেড়া পর্যন্ত প্রভূত বহু বিশিষ্ট কবি, তারা কবিতা এখানে লিখেছেন। এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে কবিতাটা লিখেছিলেন, সেই কবিতাটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে, জানার সৌভাগ্য হয়েছে। অসম্ভব একটি ভালো কবিতা, যে অনেকেই জানেন না শুধুমাত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নাট্যকার হিসেবেই
সকলে চেনেন। এবং সেই প্রভাবে নিপেনদাও বেশ কিছুদিন নাটক লিখেছেন, নাটক অভিনয় করেছেন এবং নাটকের নির্দেশনাও দিয়েছেন। এরপরে তিনি বুধাদিত্য ও আকাশনীল এই দুটো পত্রিকার সম্পাদক ছিলেন এবং এই পত্রিকা প্রকাশনা করেছেন, সম্পাদনা করেছেন, এবং আকাশনীল পত্রিকাটি ছোটদের জন্য ছিল। পরবর্তীকালে তিনি শব্দ শাব্দিক নামে একটি পত্রিকা সম্পাদনা করে আসছেন। অমৃত, দেশ, যুগান্তর, বসুমতী, সত্যযুগ, গণশক্তি, নানা প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের না মানে এই এই সময়কালে এই সমস্ত পত্রিকায় তার বেরিয়েছেন এবং ৩০ বারের বেশিও, এই ৩০ কথা একটু আগে চলে এলো, সেটা হচ্ছে ৩০ বারের বেশিও তিনি বাংলাদেশের বিভিন্ন সাহিত্যের আহ্বানে, সাহিত্য সম্মেলন বা সাহিত্য সভার আমন্ত্রণে তিনি ৩০ বারেরও বেশি বাংলাদেশে গেছেন, এবার এপার বাংলার প্রতিনিধিত্ব করেছেন। পুরস্কার তিনি পেয়েছেন সারা বাংলা সাহিত্য পুরস্কার ১৯৮২ সালে। ইতিমধ্যে তার যে বইগুলো বেরিয়েছে বলে আমি জানতে পেরেছি সেগুলো হচ্ছে স্বপ্নের আশ্রয়, লাল ক্যাকটাস, নীল শামুকের পাতায়, করতল ছুঁয়ে আছি, এই মৃত্যু এই উত্তরণ, শব্দহীন কথোপকথন, ব্যালকনিতে বৃশ্চিক নিষাদ, মেটার্নিটি লিভ ও ঈশ্বরচন্দ্রের বর্ণপরিচয়, এছাড়াও একটি ছড়ার বই, সেটা হচ্ছে ফ্যান্তা ফ্যাচাং। এটা নিয়ে সামগ্রিকভাবে ছোট করে বললাম, কিন্তু নিপেনদাকে চেনা যাবে তার নিপেনদার কবিতায়, তার ভাবনায়, তার স্বপ্নের যে নির্যাস, সেই নির্যাসে আমরা নিপেনদাকে চিনব। আমি যে প্রথম কবিতাটা পড়বো আপনাদের কাছে, যেটা পড়ে আমার যেটা আমি খুব বিহ্বলিত হয়ে উঠেছিলাম, সেই কবিতাটি হচ্ছে মা। তাঁতের শাড়ি, ঘোমটার আড়ালে ঢাকা মুখ, উনুনের গনগনে আঁচ, লোহার কড়াই থেকে মেথি ফোড়ন দেয়া মুসুরির ডালের গন্ধে স্পষ্ট তোমাকে দেখতে পাই। একটু পরেই বাবা খেতে বসবেন। গরম ভাত, ডালের সঙ্গে আলু সেদ্ধ, সদ্য গাছ থেকে তুলে আনা এক টুকরো গন্ধ লেবু। তৃপ্তির ঢেকুর তুলে বাবা এইমাত্র খেয়ে উঠলেন। আমাদের ভাই বোনেদের মুখেও রা ছিল না এতটুকু। আঙুল চেটে পুটে আমরাও তখন খুশির আনন্দে। অভাবের সংসারে তখনও স্বভাব নষ্ট হয়নি। এখন ধোঁয়াহীন রান্নাঘরে ভিন্ন ব্যঞ্জনের অন্য আয়োজন। তুমি ভালো আছো তো? এই কবিতাটি পড়ার পর আমি সাময়িকভাবে নির্বাক হয়ে যাই। এক অদ্ভুত কবিতা, এবং শুরু থেকে যেখান থেকে উনি শুরু করেছেন সেখানে এই কবিতার ধারাটিকে বোঝা সহজ হবে না। ক্রমশ যত কবিতার পাঠ এগোবে, কবিতা পড়া এগোবে, তত মনে হবে একটা দৃশ্যকল্প, একটা সাধারণ জীবনের দৃশ্যকল্প আপনার সামনে ভেসে উঠবে এবং যা আপনাকে নস্টালজিক করে দেবে ক্রমশ। আপনি স্মৃতি মেদুরতার মধ্যে নিমজ্জিত হবেন ধীরে ধীরে, এবং খুব সুন্দরভাবে তাঁতের শাড়ি, ঘোমটা আড়ে ঢাকা মুখ, এই করতে করতে তিনি চলে এলেন একটা দৃশ্যকল্প। তখনও খুশির আনন্দে, আমরাও তখন খুশির আনন্দে। একটা সাধারণ খাবার, ডাল, মেথি ফোড়ন মুসুর ডাল দিয়ে খাবার, আলু সেদ্ধ, একটু গন্ধ লেবু, খুব সাধারণ খাবার। অনেকের কাছে, আমাদের কাছে কখনো কখনো, অনেকের কাছেই কখনো কখনো অমৃত মনে হয় এই ধরনের সাধারণ খাবার। বাবাও তাই তৃপ্তির ঢেকুর তুললেন, বাবা তার তৃপ্তির ঢেকুর তুললেন, আমরাও খুশিতে ডগমগ হলাম। এখনো পর্যন্ত এই 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 পার্টটুকু পর্যন্ত একটা যেন সিনেমা। তারপর তিনি আসল মোচড়টা নিয়ে আসলেন কবিতায়। অভাবের সংসারে, অভাব কথাটা বললেন, তাহলে এই যে ডাল ভাত গন্ধলেবু, এটা শুধুমাত্র শখ করে খাওয়া নয়, হঠাৎ পেট খারাপ হয়েছে তাই খাওয়া নয়। এটা তাহলে সাধারণ জীবনের কথা, যে আমি বলেছিলাম একটা নিম্নবিত্ত পরিবারের লড়াই করার যে কথা, সেটা তিনি সেখানে বললেন এবং মোচড়টা আনলেন যেখানে, যে তখনও অভাবের সংসারে স্বভাব নষ্ট হয়নি। এখানে স্বভাব মানে অন্য কিছু না, চরিত্র নয়।
এখানে এই যে আরো কিছু বেশি যে কথাটা তিনি পরে বললেন যে এখন ধোঁয়াহীন রান্নাঘর বা কাকিমাদের ধোঁয়ার রান্নাঘর তো ছিলই, সব থেকে খারাপ জায়গা, সব থেকে অবহেলিত জায়গাটায় রান্নাঘর হতো। মায়েরা সেখানে বসে রান্নার ওই কাঠের উনুন, ঘুঁটে, কয়লা যাই বলুন, মোম কাগজ যাই বলুন, সেই কাগজের সেই ধোঁয়া তাদের নিতে হতো। সেই ধোঁয়াহীন রান্নাঘর এখন রান্নাঘর, সফিস্টিকেটেড রান্নাঘর। সেখানে চিমনি সমস্ত তেল কালি ধোঁয়া বার করে দেয় যাতে ঘরে কালো দাগ না হয়। সেই ধোঁয়াহীন রান্নাঘরে ভিন্ন ব্যঞ্জন, অন্য আয়োজনে ভিন্ন ব্যয়োজন। এই আয়োজন আর নেই, এখন অন্য আয়োজন। এখন সমৃদ্ধির আয়োজন। সেই এবং তার যে সাধারণ একটা মেথি ফেলে যে ডাল তা নয়, অনেক কিছু বদলে গেছে। আরো জটিল, আরো ম্যারিনেট করো, অমুক করো, তমুক করো, 1 ঘন্টা ভিজিয়ে রাখো। এই যে স্বভাবগত বদলটাকে কত সুন্দরভাবে কবি নিয়ে এলেন। এবং এটাকে শুধু একটা রান্নার কথা বললেন কবি, আমার মনে হয় তা নয়, যে জীবনটার বদলে যাওয়া। একটা মানুষের জীবন, তার স্বভাবটা ক্রমশ বদলে যাচ্ছে। একটা সহজ সরল জীবন থেকে ক্রমশ জটিলতার দিকে যাওয়া। এই জটিলতার যে অভ্যাস, সেই অভ্যাসকে কবি নির্দেশ করলেন এই কবিতায়। এবং শেষ অবধি বললেন, এটা কি তুমি মানিয়ে নিয়েছো, কিন্তু সত্যি বুকে হাত রেখে বলো তুমি ভালো আছো, প্রশ্ন করলেন পাঠকদের কাছে। এক অদ্ভুত সুন্দর এবং পুরনো দিনের প্রতি একটা শ্রদ্ধা তিনি রেখে গেলেন এই কবিতার মধ্যে দিয়ে। তিনি রেখে গেলেন এই পুরনো শ্রদ্ধায়। আমি দ্বিতীয় কবিতায়, দীপেন্দার দ্বিতীয় কবিতা আসবো। দ্বিতীয় দীপেন্দার কবিতাগুলো এতটা নস্টালজিক, আমি আবার একটা এই রান্নার এই নিয়ে আসবো। দ্বিতীয় কবিতাটার নাম ফোড়ন। কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, ভাজা আলুর সামান্য নাড়াচাড়া শেষে আদা বাটা জল, 4টে সবুজ লঙ্কা, নেড়েচেড়ে ধনে পাতা কিছু, তোমার হাত ধোয়া জল। ওই তো ভাজা মৌরলা মাছ ঢেলে দিলে জলে, লোহার কড়াই থেকে সুস্বাদু ব্যঞ্জন গন্ধ ম ম করে ওঠে। স্বপ্নের থালা নিয়ে আমি আজও অপেক্ষা কাতর বসে থাকি মাটির দাওয়ায়। নিবেনদাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করতে, নিবেনদা কি রান্না টান্না করেন? যাই হোক, অন্য প্রশ্ন। ফোড়ন, আগেরটা মেথি ফোড়ন ছিল, এবারে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি। অনেকের হয়তো শুধুমাত্র প্রিপারেশনটা শুনেই আহ বলে উঠবেন, দারুণ বলে উঠবেন। তার সাথে আবার মোরলা মাছ, এখনকার দিনে দুষ্প্রাপ্য রান্নাঘরে। যাই হোক, এটা বলে বসবেন। এবং এই যে সেই পুরনো কথা, একটা রান্নার কথা বলেছেন এবং স্বপ্নের থালা নিয়ে তিনি বসে থাকেন। এটার একটা গল্প, একটা যেন রেসিপি আনলেন। এটা একটা, আমি কবিতাটা নির্বাচন করেছি এই জন্য যে আপাদ মস্তক শেষ 4 লাইন আগে পর্যন্ত, এই স্বপ্নের থালা নিয়ে বসার আগে পর্যন্ত একটা রেসিপির কথা বলছেন। এটাও বাংলা সাহিত্যে একটা এক্সপেরিমেন্টেড বিষয়, যে একটা রান্নার রেসিপি সেটা কবিতায় পরপর 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 আসছে এবং সেটাকে তিনি অনবদ্যভাবে তুলে দিচ্ছেন। একটা সাধারণ মৌরলা মাছের রান্না যেন মনে হচ্ছে অমৃতের স্বাদ পাচ্ছে। এবং এইখানেই আসল স্ট্রোকটা আছে। সেই আসল স্ট্রোকটা হচ্ছে যে এই সমস্ত উপকরণগুলো কি শুধুমাত্র সেই শাব্দিক যে উপকরণ তিনি লিখেছেন সেই উপকরণ, নাকি রূপক অর্থে আরো কিছু বলতে চাইছেন? আমি যদি এভাবে মানে করি নি আমার মতো করে, কবিতার ব্যঞ্জনা যেভাবে ছড়ায় সেভাবে যদি আমি এভাবে মানে করি যে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ভালোবাসা। ভাজা আলু একটু তেল বেশি আছে তাই ওটার নাম রাখলাম স্নেহ। আর সামান্য নাড়াচাড়া শেষে আদা বাটা জল, এটাও একটা কোনো ধরনের, ধরুন প্রেম, সবকিছু মিলেমিশে, স্নেহ ভালোবাসা একসঙ্গে মিলেমিশেই হয়ে গেল প্রেম। আর সবুজ 4টে কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু চটপটা ব্যাপার, একটু দুঃখ, কিছুটা ছলনা, দুঃখ ছলনা। আর ওই যে মৌরলা মাছ ঢেলে দিলেন জলে, সেটা সুখ। কি বলছেন কবি? মজাটা এখানেই। লোহার ব্যঞ্জন থেকে তিনি নিয়ে এলেন লোহার কড়াই, সুস্বাদু ব্যঞ্জন গন্ধ ম ম করে ওঠে। তাহলে ভরপুর একটা সংসারের কথা বলছেন। প্রেম, ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, ঘৃণা, ছলনা, সমস্ত কিছু মিলিয়ে তার যে মিশ্রণ, সেই মিশ্রণটাই একটা স্বর্গীয় সংসারে পরিণত হচ্ছে।
সংসারের রেসিপি, ভালোবাসার, জীবনের বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার, একসঙ্গে একই ছাদের নিচে জীবন কাটিয়ে দেওয়ার, সন্তান প্রতিপালন করার, সামাজিক দায়িত্ব প্রতিপালন করার সমস্ত কিছু কি এই ফোড়নের মধ্যে, এই কবিতাটার মধ্যে বললেন? এক অদ্ভুত, অনবদ্য, অত্যন্ত সুন্দর কবিতা। আমি তৃতীয় কবিতায় যাব। এটাও অত্যন্ত, নিপেন্দার কবিতাই হচ্ছে একটা একটা অদ্ভুত নস্টালজিয়া সবসময় নিপেন্দার এতে কাজ করছে কবিতার মধ্যে। আহ, সেইটা ইতিমধ্যে আরো অনেক বন্ধু এসে গেছেন, আমি কবিতার মধ্যেই থাকছি। সেটা হচ্ছে যে একটা অদ্ভুত মেদুরতা, একটা স্মৃতি মেদুরতা যেন জড়িয়ে থাকে, আশেপাশে লেপ্টে থাকছে, আঁকড়ে থাকছে, ধরে থাকছে, একটা অবলম্বনের মতো থাকছে। সেই জায়গায় একটি খুব অত্যন্ত মিষ্টি কবিতা তিনি লিখলেন, থেকে যা নৃপেন, আরো দু চারটে দিন থেকে যা। একটা কবিতার লাইনকেই তিনি শিরোনাম করেছেন এখানে। আমি কবিতাটা পড়ছি, একটু বড় কবিতা। জন্মকালীন তৃষ্ণা নিয়ে সেখানে যেতেই গাছগাছালিরা কথা বলে উঠল, কতদিন পর শ্যাম ছায়া মাখা সে এক পরম আশ্রয়, পুরনো মাটির ঘর, ধান ছড়া আঁকা আলপনায় তকতকে উঠোন, পাখিদের ইচ্ছে আনাগোনা নিয়ে পুরনো ঘাস বিচুলির সেই চেনা গন্ধটা, গোয়াল ঘরে গরুর জাবর কাটার শব্দে পুরনো মানুষজনের ছায়া ছবি কথা। এই নিপেন, বাছুরটাকে একবার মায়ের কাছে ছেড়েই দে না বাবা, ওরও তো ইচ্ছে করে মায়ের দুধের গন্ধ পেতে। কথা বলতে বলতে পিসিমার হাত বটিতে কলাই শাঁকের নিখুঁত কাটাকুটি তেমনি আগের মতন। এরই মধ্যে এক টুকরো চেনা বাতাস কোথা থেকে উড়ে এসে বলে গেল, থেকে যা নিপেন, এইসব বন বাঁদরের ছোঁয়া মেখে আরো দু চারটে দিন থেকে যা। এখানে বিশ্বাসী বাতাস এখনো শ্যাম গন্ধ নিয়ে সারাদিন গল্প কথা আঁকে। থেকে যা নিপেন, থেকে যা আরো দু চারটে দিন। কি সুন্দর একটা কবিতা, পুরোনো দিনের টানা। আমাদের অনেকেরই এটা একটা, আমি বলবো একটা পিছু টানের কথা, একটা হারিয়ে যাওয়া আত্মীয়তা বোধের কথা, যা আমাদের কাছে আজকে প্রায় হারিয়ে গেছে, নেই। সেই সমাজকে, সেই সমাজের অবস্থাটাকে তুলে নিয়ে গেলেন। ছোটবেলায় মামার বাড়ি যাওয়া, পিসির বাড়ি যাওয়া, দিদিমার বাড়ি যাওয়া, দাদুর বাড়ি যাওয়া, কাকার বাড়ি যাওয়া, দেশের বাড়ি যাওয়া, এই সমস্ত কথাগুলোকে তিনি যেন এই কবিতার উচ্চারণে আমাদের সামনে একটা ছায়াছবি কথা, তিনি নিজেও বলেছেন যে পুরনো মানুষজনের ছায়াছবি কথা, একটা ছায়াছবি কথা তিনি আঁকলেন। এবং কতগুলো মিষ্টি কথা তিনি বলেছেন, পাখিদের ইচ্ছে আনাগোনা দিয়ে। আহা, পাখিরা ইচ্ছে হলে তাদের মতো আসবে, তারপর যাবে, যখন ইচ্ছে হচ্ছে এসে বসছে সেই প্রকৃতির মধ্যে, আবার যখন ইচ্ছে হচ্ছে তখন সে তার মধ্যে চলে যাচ্ছে। এই স্বাধীন বেত্তা যে কথাটা তিনি বললেন, আরো একটি সুন্দর কথা তিনি উচ্চারণ করেছেন, সারাদিন গল্প কথা আঁকে। সারাদিন গল্প, কবিতা, নৃপেন্দার কবিতাই যেন আমার মনে হচ্ছে যে গল্প কথা আঁকা, সেই গল্প কথা এঁকেছেন। এটা একটা নৈসর্গিক কবিতা, এটাও একটা সিনেমার মতো পিছু টানের। এবং এই একটা জায়গায় বললেন যে মানুষ এবং গৃহপালিত পশুর মধ্যে যে একটা টান, এই নিপেন, বাছুরটাকে দিয়ে জানা মায়ের কাছে, মায়ের, ওরও তো মায়ের দুধের, মানুষ তো দুধ চুরি করে নেয়, বাছুর খেতে পায় না। গরুর দুধ অন্যরা খায়, বাছুর খায় না, গাছুর খড় বিচুলি খায়, তাই ওরও তো ইচ্ছে করে মায়ের দুধ পেতে। এই যে একটা অপার কথাটাও এই কবিতার মধ্যে সূক্ষ্মভাবে কবি ঢুকিয়ে দিলেন, যে সবকিছু আছে এর মধ্যেও হয়তো অনেক কিছু কোথাও কোথাও নেই। এই একটা ছোট্ট লাইনের মধ্যে তিনি আমাদের মধ্যে নিয়ে এলেন, একটু আরো আরো নস্টালজিক করে দিলেন, একটা পিছু টান, যেন এই কবিতা পড়ার পর যেন মনে হয় যে মরতে ইচ্ছে করে না আর। যেন তিনি বললেন ওই অমোঘ ডাক, আর কিছুটা দিন বাঁচি, আরো কিছুটা দিন যেন এই পৃথিবীর রূপ রস গন্ধ নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, তারই কথা যেন তিনি এই কবিতায় বললেন। থেকে যা নিপেন। অনেকেই জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে যায়, সেই বীতশ্রদ্ধ মানুষদেরই যেন সান্ত্বনা বাক্য শুনিয়ে কবি বলছেন, নিজের প্রবেশ করে গিয়ে, নিজের নামেই প্রবেশ করে গিয়ে বলছেন যে থেকে যা নিপেন, আরো কটা দিন এই পৃথিবীর রূপ রস এবং গন্ধ নিয়ে থেকে যা। অদ্ভুত সুন্দর, অনবদ্য একটি কবিতা। আমি চতুর্থ কবিতায় যাব, নৃপেন্দার। নৃপেন্দার চতুর্থ কবিতাটাও সেইভাবেই আমার সাজানো। অদ্ভুত সুন্দর কবিতা, আমার এত ভালো লাগে, কিন্তু খুব ছোট্ট কিছু কথা দিয়ে এই কবিতাটা তিনি সাজিয়েছেন। শব্দহীন কুয়োতলা।
মেজ বৌদি, হ্যারিকেনের আলো, টুকটুকে শাড়ি, কপালে সিঁদুর নিয়ে প্রতিমা যেন। মেজ বৌদি ঘরে এলো। সংসার, ঘরদোর, উঠোন, বাসন কোসন, ক্যালেন্ডার, এক একটা দিন, বছর, বছর পেরিয়ে বহুদিন, কযুগ, কুয়োতলা পড়ে আছে। জলের শরীর ছুঁয়ে মেঘ, স্বপ্ন ভাঙা ডাল, মাটিতে বিবর্ণ পাতা। মেজ বৌদি, মেজ বৌদি, উচ্চারণ ফিরে আসে। কুয়োতলা পড়ে আছে, কুয়োতলা শব্দহীন। এক এক স্মৃতিময় মিষ্টি কবিতা, এও এক পিছু টানের কবিতা। যখনই আমি উচ্চারণ করি কবিতাটা, যেন মনে হয় আমার সামনে সেই সুন্দর আমার অভিভাবিকা, আমার দিদির মতো, আমার বন্ধুর মতো, আমার পরমাত্মীয় বন্ধু। মেজ বৌদিকে আমি যেন ডাকছি নাড়া দিয়ে। ঘুমিয়ে পড়েছে মেজ বৌদি। সংলাপ, আসলে নিপেনদা আজন্ম কবি তো বটেই, তার সঙ্গে নাট্যকার, নাটক করেছেন বলেই আমার এই কবিতাটা আমি বেশিছি। কবিতার মধ্যে নাটক আছে, পরপর যেন সিনগুলো চলে যাচ্ছে একটার পর একটা, একটা একটা মানুষের জীবন। মেজ বৌদি এলেন, তারপর হ্যারিকেনের আলো, টুকটুকে লাল শাড়ি, প্রতিমার মতো রূপ, তারপর জীবন কেটে যাচ্ছে, তার বাসন কোসন, তার সংসার, তারপর ক্যালেন্ডার। জীবনটাকে তিনি ক্যালেন্ডারের মধ্যে দিয়ে নিয়ে গেলেন, এক একটা বছর, দিন, বছর পেরিয়ে বহুদূর, কযুগ। এখন মেজ বৌদি নেই, কুয়োতলাটা আছে। মানুষ থাকে না, তার স্মৃতি পড়ে থাকে, তার স্মৃতিকে আঁকড়ে থাকে মানুষ। সেই স্মৃতির কিছু স্মৃতিচিহ্ন দেখে মানুষকে আবার কখনো কখনো মনে পড়ে যায়। আমিও যখন আমার বাবার হাত ঘড়িটা দেখি, আমিও যখন আমার মার কোনো পুরনো শাড়ি দেখি, তখন আমার সামনে মা যেন সামনে আবির্ভূতা হন, আমার বাবা যেন আমার সামনে দাঁড়িয়ে পড়েন। ঠিক সেইভাবেই তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে, অত্যন্ত একটা কল্পচিত্রের মধ্যে দিয়ে বলেছেন, এবং সেখানে তিনি দুঃখের কথা বলেছেন সুন্দরভাবে। নৃপেন্দার কবিতায় প্রতিটা জায়গায় এত সুন্দর শব্দের পেলবতা আছে। সেই পেলবতাটা হচ্ছে এই যেখানে তিনি লিখলেন, এখানে কবিতাতেও তিনি সেই জায়গাটা থেকে বেরোননি। জলের শরীর ছুঁয়ে মেঘ। আহ, ভাবুন তো, আমি একটা কুয়োর তলা, সিম্পল একটা ছবি, আমি কুয়োর দিকে তাকিয়েছি, তলায় জল, সেই জলের যে দর্পণের মতো ওপরের অবস্থাটা, সেখানে আকাশের মেঘটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে জল আর মেঘ মিশে গেছে। কি সুন্দর কবিতার বর্ণনা করলেন। এখানেই এখানেই একটা একটা গদ্য, একটা গল্প কথা, একটা কল্পকথা, একটা চিত্রকল্প কবিতায় উত্তরণ হয়। এখানে তিনি লিখলেন, জলের শরীর ছুঁয়ে মেঘ, স্বপ্ন ভাঙা ডাল। যে ডাল ভেঙে পড়ে গেছে, তারও ইচ্ছে ছিল আরো প্রসারিত হওয়ার, তারও ইচ্ছে ছিল সেই গাছের ডালে মধ্যে পাতা, আরো কচি পাতা জন্মাবে, সেইখানে পাখি বাসা করবে। কিন্তু তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, সেই ডালটা বিচ্যুত হয়েছে, ভেঙে পড়ে গেছে, তারপর শুকিয়ে গেছে। মেজ বৌদির সঙ্গে তিনি তুলনা করলেন, বিবর্ণ পাতা, সবুজ পাতা থেকে হলুদ পাতা। এই যেন মানুষের জীবন, যেভাবে পাকা চুল সকলের হয়, যেভাবে জীবন পেকে যায়, ঠিক সেইভাবেই যেন গাছের পাতা পেকে যাচ্ছে, এবং সেটা অনেকটা সময়ের কথা। জীবন যৌবন কাটিয়ে আসলে সায়াহ্নের, জীবন সায়াহ্নের দিকে মানুষ দাঁড়াচ্ছে, তারই কথা কবি এখানে উচ্চারণ করলেন। আমার আমার এটা খুব মন ছুঁয়ে যাওয়া কবিতা। এটা একটা দারুণ ভালো লাগা কবিতা। কবিতার ভেতর ঢুকলে দেখতে পাবেন, বুঝতে পারবেন, বোঝার চেষ্টা নিশ্চয়ই আমরা করবো। সেটা হচ্ছে খুব সুন্দর। আমি পঞ্চম কবিতায় চলে যাচ্ছি। এটা একটু ঝাঁকিয়ে দেওয়া কবিতা। এখান থেকে কবিতা কবি একটু বেরিয়ে গেলেন, সিট করলেন। কবিদের তো নানা দিক থাকে, একদিকে আটকে থাকলে হবে না। আমি এতক্ষণ পর্যন্ত এই মিষ্টতা কবিতার মধ্যে যা আছে, কখনোই নিপেন্দা সেখান থেকে বেরোননি। কিন্তু এইবার কবিতা, এবার নিপেন্দা কবি এবং আরেকটু অন্যভাবে বলতে শুরু করছেন। আমি পড়ি, প্রথম লাইনটা পড়লেই তো, এই নামে আমার কবিতার বই আছে, এবং এই কবিতাটা পড়লেই প্রথমে একটা শরীরে যেন চাবুক হয়। মেটার্নিটি লিভ ও ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয়। তোমার মেটার্নিটি লিভ শুরু হলে আমি প্রতিদিন তোমাকে ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয় পড়ে শোনাবো। ইংরাজি মিডিয়ামের ছোঁয়ায় থাকতে থাকতে ইদানিং তুমি অনেকটাই ব্যঞ্জন বর্ণও ভুলে যেতে বসেছ। ঢয়ের পর মূর্ধন্য কিংবা লয়ের পর তালবস্য কিনা সেটাও সঠিকভাবে মনে করতে পারছো না। এই সময়ে এইসব হতে থাকলে আমাদের সন্তান সন্ততিদের মধ্যেও বর্ণ বিপর্যয়ের দোষ ঘটে যাবে। বর্ণ বিপর্যয়ের দোষ
ঘটে যেতে পারে, তার চেয়ে এসো এ সময়ে আরো একবার নতুন করে ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয়ে যাই। এটা হাজারটা থাপ্পড় মারলেন তিনি বাঙালিদের, নব্য বাঙালিদের কবিতার মধ্যে দিয়ে। সত্যি তো, আমি অনেককে দেখেছি যে এই ব্যঞ্জন বর্ণের যেটা বলতে পারবে না, প ফ প ভ ম, এই অনেকেই বলতে পারবে না, আটকে যাবে, অভ্যাস নেই। মনে করলেন, সেখানে বললেন ইংরাজি ভাষা, অন্য ভাষার প্রতি শখ, ওই আছে না, বাংলাটা আমার ঠিক আসে না, ওই বাংলাটা আমার ঠিক আসে না মতনই তিনি থাপ্পড় মেরেছেন। এটা ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয়, তাকে এখানে ঈশ্বরচন্দ্রকে একটা শ্রদ্ধাও জানানো হয়েছে। তার সঙ্গে বাঙালির যে হালফিল অবস্থা, সেই হালফিল অবস্থার নকল করার পেছনে দৌড়ানোর যে চিরকালীন অভ্যাস, ঔপনিবেশিক অভ্যাস যে আমাদের মজ্জায় মজ্জায় আছে, তা তিনি দেখালেন। এবং তিনি তার নিজের স্ত্রীকে বলছেন এই সময়, অর্থাৎ ধরে নিতে হবে তার মেটার্নিটি লিভ শুরু হচ্ছে মানে তার, তিনি অন্তঃসত্ত্বা তার স্ত্রী। আমাদের সন্তান সন্ততি বলেছেন, ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। এও সেই মহাভারতের কথা, অভিমন্যু পেটে থাকতে শুনে নিয়েছিল কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয়, বাকিটা সে শুনতে পারেনি, চক্রব্যূহ থেকে কি করে বেরোতে হয়। তাই অভিমন্যু একটা ট্র্যাজিক ক্যারেক্টার হয়ে গেছিল। এখানেও তিনি বলছেন যে এই সময় অনেক বেশি যদি তুমি আমি ব্যঞ্জন বর্ণ নিয়ে, অর্থাৎ আমার বাংলা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, তা নিয়ে যদি অনেক আলোচনা করি, তাহলে আমার পেটের ভিতর সন্তানও শুনতে পাবে এবং নতুন করে আমরা আরেকবার যাবে, অর্থাৎ অর্থাৎ মূলে ফিরে যাওয়ার, শিকড়ে ফিরে যাওয়ার, নিজের পেছন ফিরে দেখো, নিজের রুটটা দেখো, কোথা থেকে এসেছো তুমি, সেই দিকে তাকানোর কথা কবি বলছেন। এবং নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি তা ধরে রাখা শুধু নয়, তাকে বহন করে নিয়ে যাওয়ার একটা প্রতিজ্ঞাও যেন তার সন্তান সন্ততির মধ্যে সেটা চালিত হোক, বাহিত হোক, জারিত হোক, তার মধ্যে দিয়ে এইটা তিনি চাইছেন। এইটা একটা অসম্ভব অসম্ভব শিক্ষামূলক একটা কবিতা, মেটার্নিটি লিভ ও ঈশ্বরচন্দ্রের বর্ণপরিচয়। এমনিতেই মানে কবিতার নামকরণটাও অসম্ভব সুন্দর হয়েছে। হ্যাঁ, এবং তো খুব সুন্দর। আমি 6 নম্বর এতে যাব, 6 নম্বর কবিতায় যাব। নিপেন্দার সমস্ত কবিতা আমি মানে বাঁচতে গিয়ে দেখছি, আমি অনেক কবিতা বেছে এই শেষ অবধি বেছে আনাটা খুব শক্তর কাজ, খুব শক্ত কাজ। মন ক্ষতি করছে, এটা পড়বো না, এটা পড়বো, কিন্তু সময়টা একটা ব্যাপার আছে। এই এখনই সময় তারা দিচ্ছে, আমি ঘড়িটা দেখতে পাচ্ছি। সুতরাং খুব বেশি কথায় না গিয়ে আমি, আমার মূল কথা হচ্ছে কবিতা, সেই কবিতার মধ্যেই আমি যাই। 6 নম্বর কবিতা হিসেবে আমি যেটাকে বেছেছি, সেই কবিতার নাম হচ্ছে প্রকৃতি। অদ্ভুত সুন্দর কবিতা, মানে দীপেন্দার সমস্ত কবিতাই আমি এখনো পর্যন্ত যাদের কবিতা নিয়ে পড়েছি, এরকম কোনো ব্যাপার না। আমি এই জন্যই পড়ছি যে কত রহস্য লুকিয়ে আছে, কত ভালো লাগা লুকিয়ে আছে আমাদের হাতের কাছে পরিচিত কবিদের মধ্যে। সব অপরিচিত কবি, শুধু মলাট দিয়ে যাদের চিনি তা নয়, যাদের মলাট ছাড়াও চিনি, তাদের কবিতাও কত সুন্দর। সেই জন্যই আমার এই অনুষ্ঠান, এবং আমি তারই এটার নামটাও দিয়েছি চেনা কবির ভালো লাগা কবিতা। তো সেই চেনা কবির ভালো লাগা কবিতাগুলো আমি আপনাদের কাছে রাখবো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার 6ষ্ঠ কবিতা, নিপেন্দার প্রকৃতি। হঠাৎ সকালে ঘুম ভেঙে দেখি সে দাঁড়িয়ে রয়েছে একা, করতলে তার চায়ের পেয়ালা খানি, চা নেই তাতে, জল শিশিরের রেখা, দুধের বদলে একখানি সাদা মেঘ, চিনির বদলে একটি পাখির শীষ। আমি চেয়ে ভাবি, এ কোন নতুন সকাল, মাঠে দোল খায় সোনালী ধানের শীষ। আহা, অদ্ভুত একটা রোমান্টিক কবিতা, এবং অদ্ভুত সব শব্দবন্ধ দিয়ে কবিতাটাকে তিনি সাজালেন মাত্র কয়েকটা লাইনের মধ্যে। কি মিষ্টিতা! মানে আমি কবিতাটা নিয়ে যখন ভেতরে ঢুকছি, কবিতাটা পড়তে পড়তে, একবার পড়লে হয় না, বারবার পড়তে হয়। সেই বারবার পড়তে পড়তে যখন প্রশ্নগুলো তৈরি করে নিজের মধ্যে, কেন লিখছেন, কেন ঢুকছেন, কি বলছেন, কি সুন্দর কথা বললেন দেখুন। যেন হঠাৎ সকালবেলা উঠে তিনি স্বর্গের মধ্যে উপস্থিত হয়েছেন। বিপ্লবের সকাল যেন, সারা দিক মানুষের সকাল, মানুষের জীবন জয়যাত্রার কথা কি বলছেন। প্রথমে একটুখানি পুরনো কথা বললেন, পেয়ালা খানি, কাপ বলেননি, করতলে তার চায়ের। হঠাৎ ঘুম ভেঙে দেখি, আমিও তো মাঝে মধ্যে দেখি আমার স্ত্রী চেয়ার দাঁড়িয়ে, যদিও আমার বেডটি খাওয়ার অভ্যেস নেই, অনেকের আছে। স্ত্রী চা দেন, অনেক সময় কর্তারাও স্ত্রীকে চা দেন।
আহ, সেটা সে প্রসঙ্গে যাচ্ছি না। সেটা হচ্ছে যে এই চায়ের পেয়ালা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, খুব সিম্পল কথা বলুন, সাধারণ জীবন থেকে কিভাবে কবি চলে আসেন একটা অসাধারণ জীবনের মধ্যে। চা নেই তাতে, চায়ের পেয়ালা আছে, চা নেই, জল আছে, সেই জলটা হচ্ছে শিশিরের রেখা। আহা হা, জল শিশিরের রেখা। দুধের বদলে, দুধের বদলে একখানি সাদা মেঘ, আর চিনির বদলে, চিনির বদলে একটি পাখির শীষ। পাখি তো মিষ্টি সুরে গান গায়, তাই না? সেই পাখির শীষকে তিনি চিনির সাথে, চায়ের চিনির সাথে তুলনা করলেন। মেঘ, শিশিরের, শিশিরের রেখা, মেঘ, এবং আমি জানি না এই অপার্থিব চা কোন স্বপ্নে তিনি দেখেছিলেন, কখন কোন সরস্বতীর তার কলমের ডগায় এই শব্দ বন্ধ জুটিয়ে গেলেন, দিয়ে গেলেন, আর তিনি আমাদের কথা লিখলেন। আর আমি চেয়ে ভাবি এ কোন নতুন সকাল, সব পুরনো আবর্জনা দূর হয়ে গিয়ে নতুন সকাল, যা আমি বললাম যে বিপ্লবের সকাল, নতুন সকাল, স্বাধীনতার সকাল, মুক্তি সূর্যের সকাল, ভালোবাসার সকাল, প্রেমের সকাল। সেই সকাল, তার ভোর, সেই অপার্থিব একটা স্বর্গীয় অনুভূতি নিয়ে তার সামনে চায়ের পেয়ালায় হাজির হয়েছে এক অদ্ভুত, অসাধারণ এবং অবশ্যই মন ভালো করে দেওয়া একটা কবিতা। এই ধরনের কবিতা পড়লে সারাদিন না মনে হয় যেন গুনগুন গুনগুন করে গান গাই সারাদিন। যে কলি আসুক, একটা কলেই বারবার আসুক, 10 বার আসুক, বিভিন্ন, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, যা হতে পারে, অর্থাৎ মনের ভেতর ওই পাখির শীষের অনুরণন, পাখির শীষের ওই গুঞ্জরণটা যেন মনের মধ্যে চলতে থাকে। মন খারাপ হয়ে গেলে নাকি বলবো এই কবিতা সকালবেলা পড়বেন, তাহলে ভালো লাগবে। আমি চলে আসছি 7 নম্বর কবিতায়। 7, এটা একটা সুন্দর রোমান্টিক কবিতা। আহ, দেখছি অথচ ছুঁতে পারছি না, নিঃশব্দ শব্দের ভেতর গোপন নির্মাণে নেমেছ তুমি। ছুঁয়ে আছি অথচ কিছুতেই ছুঁতে পারছি না তোমাকে। ক্রমশই নেমে আসছে ছায়া, অন্ধকারে ঝরে পড়ছে পাতা, পাতার ভেতরে জল শিশিরের শব্দহীন শব্দ। মধ্যরাতে ফেসবুকের ভেতর থেকে তুমি উঠে আসছো, তোমার নিঃশব্দ স্পর্শ ছুঁয়ে যাচ্ছে শরীর। তুমি ক্রমশই আমার রক্তের ভিতর মিশে যাচ্ছ। ছুঁয়ে আছি অথচ কিছুতেই ছুঁতে পারছি না তোমাকে। কি সুন্দর কবিতা! স্বপ্নকে ছুঁয়ে আছি, ছুঁতে যাচ্ছি, স্বপ্ন পিছলে যাচ্ছে স্বপ্নের হাত থেকে, আমি পারছি না। কি সুন্দর কবিতা! একটা ঘোর, ঘোর লাগা কবিতা, একটা স্বপ্নের কবিতা, একটা অলৌকিক অশরীরী বিষয় এই কবিতার মধ্যে নিয়ে এলেন। এবং তিনি কি বলছেন, নিঃশব্দ শব্দের ভেতর গোপন নেমেছ তুমি। তিনি কবিতার জন্ম কথা বললেন। নিঃশব্দ যে শব্দগুলো প্রাণ পায়নি, এখনো ঘুমিয়ে আছে আমার, সেখানে কি কোনো গোপন নির্মাণ করছো তুমি ধীরে ধীরে। আমি কবিতাকে ছুঁতে চাই কিন্তু পাচ্ছি না। কবি তো কবিতাকেই ছুঁতে চান, কিন্তু কবিতাকে সবসময় ধরা দেয়। আমি যা লিখি, কবিও বা যা লেখেন, একটা ঘোরের মধ্যে দিয়ে যা লেখেন তা কি সবসময় কবিতা হয়? কবিতার জন্য তো আমাদের সকলের যাত্রা। কবিতার কি কোনো ব্যাকরণ কেউ বলে দিতে পারবেন ডান দিকে এদিকে এইটা, ওদিকে ওইটা? তা নয়, কবিতা একটা অনুভূতি, একটা অনুভব। সেই অনুভবের পেছনে আমাদের সকলের যাত্রা। সত্যিকারের একটা কবিতাকে খুঁজে পাওয়ার, সত্যিকারের একটা কাব্যকে খুঁজে পেয়ে নিজের বুকের ভেতর লালন করা, রক্তের মধ্যে ছড়িয়ে দেওয়া। কবি কি সেই কথা বলছেন? গোপন নির্মাণে নেমেছো তুমি। জল শিশিরের শব্দহীন শব্দ, শব্দহীন শব্দ। এবং এই যে এতক্ষণ আমরা নস্টালজিক বলছিলাম, কবিকে বলছিলাম একটু পেছনের দিকে, একটু যেন পিছনের দিকের কবি পেছনকে আঁকড়ে ধরে থাকেন। এখানে তিনি বললেন ফেসবুক থেকে উঠে আসছো তুমি। কবি আধুনিক, আধুনিক জীবন চর্চাও তার মধ্যে আছে, যেটা ওই চিমনির ধোঁয়ায় বলেছিলেন, এখানেও তিনি বললেন ফেসবুক থেকে উঠে আসছো তুমি, তোমার নিঃশব্দ স্পর্শ ছুঁয়ে যাচ্ছে শরীর। তুমি ক্রমশই আমার রক্তে, আমি যে কথা বলছিলাম, কবিতার মতো রক্তের মতো, অথচ ছুঁয়ে আছি তোমাকে ঠিকই, কিন্তু কিছুতেই ছুঁতে পারছি না তোমায়। এই একটা যেন, মানে এই যে শব্দহীন শব্দ,
সবারই কথা আছে। আর এই যে কবিতা প্রেম একাকার, এই কবিতা প্রেম সবটা একটা প্রেমও এখানে যদি আপনি বলেন ব্যঞ্জনার দিক থেকে, আমি কবিতা থেকে শুনে যদি প্রেমকেও বলি, সত্যিকারের প্রেম কি পায় মানুষ সারা জীবন? সত্যিকারের প্রেম মায়ামৃগের মতো মারিচের পেছনে পেছনে ভাবে, সবসময় পেয়ে যাওয়ার পর মনে হয় অতৃপ্তি রয়ে গেল, অপ্রাপ্তি রয়ে গেল কিছু। কবিতার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রেও এই অপ্রাপ্তি কিন্তু মানুষকে তার নিয়ে যায় অতৃপ্ততা থেকে। এই কবিতাটা তিনি হয়তো তার এখানে এসেছেন। আমি 8 নম্বর কবিতায় যাব। আসলে অনেকগুলো কবিতা আমি রেডি করেছিলাম, তারপরে ক্রমগুলো সাজাতে সাজাতে একটু ওলটপালট হয়ে গেছে। আমি 8 নম্বর কবিতাটার যে কবিতাটা, সেই কবিতাটাও আমাদের প্রথম যে শিরোনাম, সেই শিরোনামও একটি ঝটকা আমাদের দেবে। গলাটা শুকিয়ে যাচ্ছে। ইওসোনোফিল বেড়ে যাচ্ছে। প্রথমেই দেখুন, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, উনি বলেন ইওসোনোফিল বেড়ে যাচ্ছে। ইওসোনোফিল রক্তের এমন একটা বিষয় যেটা আপনার এই সর্দি, শ্লেষ্মা, হাঁপানি, শ্বাসকষ্ট এগুলোকে বাড়িয়ে দেয়। তিনি বললেন ইওসোনোফিল বেড়ে যাচ্ছে। কোন বিষ মেখে আছি গায়ে, রক্তের ভিতর ক্রমশই বেড়ে যাচ্ছে ইওসোনোফিল। আতঙ্ক নিঃশ্বাস নিয়ে জড়ভরত উচ্চারণহীন বসে আছি। ছায়ার ভিতর এখন অন্য এক ছায়া খেলা করে। পরিচিত মুখ থেকে ভেসে আসে অন্য ভাষা, ছুট রং, অথবা আদিম সম্পর্কহীন অচেনা ভাস্কর্য। পারিজাত গন্ধ খুঁজি, শব্দ খুঁজি, রং খুঁজি, খুঁজি নিষ্পাপ কৈশোর। বকুলতলার মাঠে একদিন করতলে যে মেয়েটি দিয়েছিল মেঘ, নদী, ঢেউ, উচ্চারণহীন তারও পদচিহ্ন খুঁজি অন্ধকারে। অথচ বড় দ্রুত ভেঙে পড়ছে আকাশ, মেরুদণ্ডে টের পাই সরীসৃপ ভ্রমণ। নীল বিষ উঠে আসছে সমস্ত শরীরে, রক্তের ভিতর ক্রমশই বেড়ে যাচ্ছে ইওসিনোফিল। একটা সমাজ দর্পণের কথা, সমাজ দর্শনের কথা, একটা ব্যক্তির নিজের ভেতরে দ্বন্দ্বের কথা তিনি বললেন। এখানে প্রেম এবং কামনা দুটোই সমানভাবে আছে এবং তাদের মধ্যে দ্বন্দ্বটাও আছে। এই বিষ যা তিনি দেখছেন, যাতে ইওসিনোফিলকে তিনি বলেছেন, যাবতীয় যা তিনি দেখছেন এটাই তার কাছে বিষ, এটাই তার কাছে ইওসিনোফিল। আজকে সমাজ ব্যবস্থাটা যে বদলে যাচ্ছে, তার যে খারাপ দিকগুলো, কুৎসিত পচাগলা দিকগুলো, সেগুলো তার রক্তে মিশছে এবং কবি উচ্চারণহীন হয়ে যাচ্ছেন। অর্থাৎ কবিতা আসছে না। কবির উচ্চারণহীন মানে মন্ত্র, উচ্চারণ মানে মন্ত্র, কবির উচ্চারণ মানে মন্ত্র। মন্ত্র উচ্চারণ করতে গিয়েই কবিতার জন্ম। আর মন্ত্রের মধ্যে দিয়ে সমস্ত যদি বিনাশ, আমি এই কল্পনাটাকে ধরি, তাহলে এই যে পচাগলা সমাজ, এই পচাগলা সমাজের কাছে তিনিও অনেকটা অসহায় হয়ে যাচ্ছেন। রক্ত তার শরীরে মিশছে, আর কবি উচ্চারণহীন হচ্ছেন মানে তার সেই মন্ত্র তার মধ্যে চলছে না। একটা কবি আস্তে আস্তে মুখ হয়ে যাচ্ছেন। এবং দ্বন্দ্বের কথা তিনি বলেছেন। একটা কথা তিনি এখানে আনলেন, কতগুলো জায়গা কবিতায়, ছায়ার ভিতর এখন এক অন্য ছায়া। তার মানে নিজের অস্তিত্বের ভেতর আরেকটা অস্তিত্ব, ভিন্ন অস্তিত্ব সেখানে তার খেলা করে। পরিচিত মুখ থেকে ভেসে আসে অন্য ভাষা, যে ভাষা কবি জানেন না। বা আবার তিনি বললেন আদিম সম্পর্কহীন অচেনা ভাস্কর্য। আমাদের যে পুরনো ভাস্কর্য আছে, যা জিনিস আমরা দেখি, যা জিনিস আমাদের গুহাচিত্রে আছে, আদিম সে তার সঙ্গে সম্পর্কহীন, অর্থাৎ ঐতিহ্যের বাইরে। তাহলে কি তিনি এখানে বললেন যে ইয়াঙ্কি যে সংস্কৃতি বা বহির যে সংস্কৃতি, কুসংস্কৃতি, সেই কুসংস্কৃতির বিরুদ্ধেই তিনি তাহলে এখানে বলছেন আদিম সম্পর্কহীন অচেনা ভাস্কর্য। এবং একটা ছোট্ট ছোট্ট শব্দ তিনি দিয়েছেন, ছুট রং। মেরুদণ্ডে টের পায় সরীসৃপ ভ্রমণ, কামনা সরীসৃপ, সাপদ, সাপদের মতো তার মধ্যে একটা গা ঘিনঘিনে ব্যাপার আছে। সেই গা ঘিনঘিনে ব্যাপারটা তার মধ্যে দিয়ে আসছে, নীল বিষ উঠে আসছে তার সারা শরীর জুড়ে। এইটা একটা সমাজের যে কথা তিনি বলেছেন, আদিমতা এর সঙ্গে একটা যে বিষয়গুলো আছে। এবং তিনি অবশ্যই লিখলেন যে একটা প্রেম এবং তার শাশ্বত যে প্রেমকে শাশ্বত রূপে তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। বাকি সব খারাপ
দিক, রোমান্টিকতাকে তিনি তুলে এনেছেন, যে প্রেমকে কোথায় তুলনা করলেন এই খারাপের সঙ্গে, এই প্রেমকে কোথায় এই দ্বন্দ্বের মধ্যে নিয়ে এলেন। দেখুন কবির মুন্সিয়ানায় এতক্ষণ একটা সমাজের কথা বলতে বলতে তিনি নিয়ে এলেন বকুলতলার মাঠে একদিন করতলে যে মেয়েটি দিয়েছিল মেঘ নদী ঢেউ, যে আমাকে স্বপ্ন দিয়েছিল, মেঘ দিয়েছিল, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে নদী, নদীর মধ্যে তরঙ্গ, তরঙ্গ মানে জীবনের উচ্ছ্বাস, যে আমাকে দিয়েছিল। আমি এখন উচ্চারণহীন এই মুগ নদীর হয়ে সেই প্রেমকে খুঁজে বেড়াচ্ছি। অদ্ভুতভাবে তিনি তার মধ্যেও প্রেমকে জিতিয়ে দিয়েছেন, অসম যুদ্ধের কথা বলেছেন। খুব সুন্দর কবিতা, ইয়োসোনোফিল বেড়ে যাচ্ছে। আমি আসবো আমার 9 নম্বর কবিতায়, আমার নয়, নিতেন্দার আমার নির্বাচিত 9 নম্বর কবিতায়। যে কথা বলছিলাম সমাজের কথা তিনি বলতে, ওই মেটার্নিটি লিভ থেকে আমি যেটা নিয়ে আসছিলাম সেখান থেকেই এখানে একটি কবিতা খুব সুন্দরভাবে একটা চিত্রকল্প একটা এঁকে দিয়েছেন। তাতেই তিনি শেষ স্ট্রোকে এসে বুঝিয়ে দেন এক অদ্ভুত জিনিস, আঁকতে 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 কবিতার মধ্যে ঢুকতে 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 গিয়ে শেষ দিকে গিয়ে একটা মোচড় তিনি দেন। এখানেও সেটা আছেন, বাঘ, কুমির ও মানুষের গল্প। শূন্য হাতেই দাঁড়িয়েছিলাম, জঙ্গল থেকে বেরিয়ে এলো বাঘ, মুখ হাঁ করে আমায় বলল তোকে খাবো। আমি বললাম এখন নয়, একটু পরে আয়। বাঘটা জঙ্গলে ফিরে গেল। কিছুক্ষণ পর জল থেকে উঠে এলো কুমির, মুখ হাঁ করে আমায় বলল তোকে খাবো। আমি বললাম এখন নয়, একটু পরে আয়। কুমিরটা জলে নেমে গেল। একটু পরেই লোকালয় থেকে ছুটে এলো একদল মানুষ, মুখ হাঁ করে বাঘ কিংবা কুমিরের মতো কিছুই বলল না তারা, শুধু নিঃশব্দে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। বললেন কবি একটা সমাজের যে পচাগলা ছবির কথা, হিংস্রতার কথা, জন্তু ও শিকারের সম্মতি চায়, মানুষ তার তোয়াক্কা করে না। জন্তুও তাকে মারার আগে বলে প্রস্তুত হও, আমি তোমাকে মারবো। মানুষ তোয়াক্কা করে না। মানুষ এতই হিংস্র, ঝাঁপিয়ে পড়ছে তার কাঙ্ক্ষিত বস্তুর ওপর। সেখানে কোনো বিবেক নেই, বুদ্ধি নেই, কোনো মানবতা নেই, কিচ্ছু নেই। শুধু যে করে পারো, যেমন ভাবে পারো, নিজের যে কাঙ্ক্ষিত বিষয়টা সেটাকে দখল করো। এই দখল করার মানুষের মানসিকতার বিরুদ্ধে কবি এখানে লিখলেন কতগুলো ছোট্ট ছোট্ট প্যারা, মানে একটা একই রকম। শূন্য হাতে দাঁড়িয়ে ছিল, জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এলো, জল থেকে কুমির এলো, একই লাইন লিখলেন। মুখ হাঁ করে আমায় বললেন আমি তোকে খাবো। আমি বললাম এখন নয়, পরে এসো। ও চলে গেল। কুমিরের ক্ষেত্রেও তাই একই কথা, একই লাইন, একই পুনরাবৃত্তি করে পরের লাইনে এলেন যে না, মানুষ কুমির টুমিরের মতো বাঘের মতো জিজ্ঞেস করো না, সরাসরি আমার ওপর ঝাঁপিয়ে পড়লো যে পেয়েছি, ঝাঁপিয়ে পড়লাম। একটা একটা সরল নির্মাণ, একটা সরল নির্মাণ করেছেন কবিতায়। কিন্তু সহজভাবে কবিতার ভাষা যদি আমরা এইভাবে ধরে নিই, সেখানেও কিন্তু কাল্পনিক কিছু কথা বলেছেন। যেমন যে বাঘ বা কুমির কি মানুষের ভাষা বোঝে? বোঝে না। এটা একটা জাদু বাস্তবতার কথা। জাদু বাস্তবতার কথা তিনি বললেন যে বাঘ, এরকমটা হয় না তো, ফ্যান্টাসি। যে বাঘ গেলাম, বাঘও ঝাঁপিয়ে পড়ে, বাঘ আমার কথা, বাঘ কি মানুষের ভাষা বোঝে? কুমির কি বোঝে? এটা তা নয়। এই বাঘ কুমির এগুলো এক একটা রিপু, এগুলো এক একটা খারাপ দিক, একটা হিংস্রতার রূপ, বিভিন্ন রূপ। সেটা কখনো ধর্ষণ হতে পারে, কখনো খুন হতে পারে, কখনো অন্যের জিনিস কেড়ে নেওয়া হতে পারে। বাঘ কুমিরের সঙ্গে তুলনা করেন, কিন্তু মানুষের মধ্যে সবটাই আছে। এইটাকে নিয়ে তিনি, যে মানুষের লোভ যেন বনের জন্তুদেরও হার মানাচ্ছে, এই কবিতাটা লিখলেন। বাঘ, কুমির ও মানুষের গল্প। আমি 10 নম্বর কবিতায় আসবো। দশ নম্বর কবিতা হচ্ছে ঋণ। শরীরের শরীরের রক্ত কণিকায় ও কোষে আমাদের সকলেরই বেড়ে ওঠার গল্প থাকে। যেমন মেঘের শরীরে থাকে নদীদের কথা, নদীদের ভ্রমণ বৃত্তান্ত, দৃশ্যমান বৃক্ষরা প্রতিদিন রেখে যায়, মেখে নেয় সূর্যের রং। খোঁজ নিলে সেখানেও পাওয়া যেতে পারে সাতরঙা রঙেদের জীবন কাহিনী। উৎস মুখ ছেড়ে প্রবাসে যে আছে বহুদিন, তারও থাকে কিছু কিছু ঋণ, নামহীন কোনো এক ধাত্রীর রক্ত নীল শিরায় শিরায়। সেই সব গল্পের কথা মোছে না কখনো। আসলে সবাই ঋণী শিকড়ে বাকড়ে,
অনন্ত মূলের কাছে সব গল্প লেখা আছে, সব গল্প লেখা থাকে অন্ধকারে অদৃশ্য ছায়। একটা যেন জীবনানন্দের একটা ছাপ, যে এটা আমি কবিতার এই শেষ দিকটায় আসলে সবাই ঋণী শিকড়ে বাকড়ে, এটা জীবনানন্দের স্টাইলের মতো কবিতাটা, এই জন্য আমি রাখলাম। এখানেও মানুষ এবং বলেছেন যে সমস্ত সময় মানুষ কারো না কারোর কাছে, সবাই কারো না কারোর কাছে ঋণী থাকে। সেটা ধাত্রী, সেটা মা, মা মানে এখানে প্রকৃতি, সব একাকার হয়ে গেছে কবিতায়। শিকড় হচ্ছে মূল গভীরের কথা, অদৃশ্য গল্প যা সহজ নয় চেনা জানা বোঝা। এখানে কি তিনি বাউল তত্ত্বের কথা বললেন? শিকড় বাকড়ের মধ্যে দিয়ে সেখানেও কিছু গল্প কথা আছে, মূলের মধ্যেও আমার রুটে ফিরে যাও যে কথা উনি বারবার বলেন, সেই রুটে ফিরে যাও, সেখানে একটা গল্প কথা আছে। একটা এটা একটা সহজিয়া নয়, অন্তর্নিহিত অর্থ। জীবন ধরে খুঁজে যাও তোমার তোমার গল্পটাকে, তোমার সৃষ্টি কথাটাকে। অত্যন্ত সুন্দর একটি কবিতা। আমি এবার আমরা কবিকে শেষ দিকে চলে এসেছি, কবিকে নিজের মতো করে ধরবো, যেখানে আপাদমস্তক নিরীহ নিপেন্দা এখানে কতটা শক্তিশালী দেখুন। আমরা যারা নিপেন্দাকে চিনি তারা জানি তিনি বলছেন, আমার নীরবতা আমার ভাষা। আমি চুপ করে থাকলে দূর থেকে তোমরা হয়তো আমার নীরবতাকেই দেখতে পাবে। ভাববে লোকটা থেমে গেছে, ভাববে লোকটা পিছিয়ে পড়ে পরাজয় মেনে নিয়েছে। তোমাদের ভাবনাটাই ভুল। বরং আমি চুপ করে থাকলে তোমরা জেনে রেখো, আমি তখন তোমাদের চেয়ে আরো বেশি এগিয়ে যাওয়ার কথা ভাবছি। কেননা নীরবতাই আমার এগিয়ে যাওয়ার ভাষা। আমার নীরবতা মানে থেমে থাকা নয়, আমার নীরবতা মানে পিছিয়ে যাওয়া নয়, আমার নীরবতার নাম স্বগত সংলাপে শব্দহীন এগিয়ে যাওয়ার ঋদ্ধ উচ্চারণ। অত্যন্ত একটি দৃপ্ত কবিতা, অত্যন্ত একটি দৃপ্ত কবিতা নিপেন্দা এখানে পাঠ করেছেন, আমাদের শুনিয়েছেন এটা। এবং তিনি অন্তর্নিহিত শক্তির কথা এখানে তিনি বলছেন, অন্তর্নিহিত শক্তির কথা যে, এবং কিন্তু এই যে তার মানে তিনি কি বললেন, তিনি কি এই যে আমাদের অনেকের বারফাট্টাই করা স্বভাব থাকে, অনেকের বাহ্যিক শক্তি দেখে নেবো করে নেবো, এই যে ভাবটা আছে, অতিরিক্ত সোম্যানশিপ এই যে বিষয়টা আছে, তিনি কি তার বিরুদ্ধে বললেন কবিতা? যারা ভাবছেন অনেক কিছু হুঙ্কার ফুঙ্কার করে, আলটিমেটলি তারা কেউ জিততে পারে না। সেই কচ্ছপের দৌড় আর এর দৌড়ের খরগোশের দৌড়ের কথা, অনেক কিছু লম্প ঝম্প করে দেখা গেল শেষ হয়ে গেল, যে স্থিত দিছিল সেই জিতলো। এখানে কয়েকটি এখানে আবার তিনি একটি নিজে ঢুকে পড়েছেন কবিতার ভেতর, তোমাদের ভাবনাটাই ভুল। তিনি তোমাকে বলে উত্তরটা বলে দিচ্ছেন, প্রশ্ন তৈরি করছেন। আমি চুপ করে থাকলে তোমরা কি মনে করো আমি পরাজয় মেনে নিয়েছি? না, সংলাপের মতো তিনি এখানে ঢুকে গেলেন। এখানে কতগুলো লাইন তিনি দিয়েছেন, যে তোমাদের এইটা বললেন তিনি ঢুকে যাওয়া। এবং এই যে একটা লাইন বলেছেন, এটা একটা সিগনেচার লাইন, সেটা হচ্ছে যে কেননা নীরবতাই আমার এগিয়ে যাওয়ার ভাষা। এটা একটা সিগনেচার লাইন। কিন্তু যে কথা তিনি বলেছেন শেষ দুটো লাইনে, আমার নীরবতার নাম স্বগত সংলাপে, খেয়াল করবেন বন্ধুরা, স্বগত সংলাপে কথাটা শব্দহীন এগিয়ে যাওয়া ঋদ্ধ উচ্চারণে। ঋদ্ধ উচ্চারণ মানে সমৃদ্ধশালী, যেখানে সবকিছু আছে, কোনো কিছু এমন নেই যে আমার নেই, আমি নিঃস্ব নই। আমার সমৃদ্ধ উচ্চারণ, ঋদ্ধ উচ্চারণ, ঋদ্ধ উচ্চারণ আমার সমস্ত কিছু সমৃদ্ধিশালী। সেই সমৃদ্ধশালী আমার উচ্চারণ, আমার এগিয়ে যাওয়ার যে মানে, এটি একটা অন্তর্নিহিত মানে ভেতরের যে অসীম শক্তি, সেই শক্তির কথা তিনি বলেছেন। আমরা কবির আলোচনায় আস্তে আস্তে একদম শেষ কবিতায় চলে এসেছি। সেই শেষ কবিতাটা হচ্ছে কবি। সে ঘুরে ঘুরে ফেরে একা একা নিশিদিন খ্যাপা, মাটি খুঁড়ে দেখে শিকড়ের গায়ে ভাষা আছে কিনা, নদীর শরীর থেকে চাঁদ তুলে জেনে নেয় আলোর ঠিকানা। তার ভেতরে ভেতরে অহর্নিশ
কেউ যেন ডাকে এক সর্বনাশা খ্যাপা, সে নিশিদিন ঘুরে ঘুরে ফেরে, খুঁজে নেয় শব্দ, রং, ভাষা। খুব সহজ সরল একটা কবিতার মধ্যে দিয়ে তিনি কবিদের যে যাযাবর মনের কথা, কবিরা এক জায়গায় বসে থাকলেও তার মন কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। কবিতার টানে, কল্পনার বিস্তারে কবি কোথায় যান সেই কথা বললেন রোমান্টিক কথার মধ্যে দিয়েই তিনি বলেছেন, এবং রোমান্টিক কথাটা নিয়ে এলেন একটা কবিতার লাইন। এবং বললাম প্রত্যেকটা কবিতায় তার একটা না একটা ছাপ থাকবেই। নদীর শরীর থেকে চাঁদ তুলে জেনে নেয় আলোর ঠিকানা। কি অসম্ভব সুন্দর লাইন! এবং তার বলুন তো, নদীর শরীর থেকে চাঁদের ছায়া পড়েছে, সেই চাঁদকে তুলে তুলে নিয়ে জানতে চাইছেন আলোর ঠিকানাটা এই প্রতিফলিত হয়ে আসছে, সেই প্রতিফলিতটা আসলে কোথা থেকে। তাহলে কবির মনের ভেতরেও জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা যে অন্তহীন জিজ্ঞাসার পেছনে কবি ধাবিত হয়, এবং ধাবিত হওয়ার মধ্যে দিয়ে কবিতার রসদ সে পায়। তাই আকাশ থেকে তিনি চাঁদ খুলে নিয়ে এসে দেখলেন না আলোর ঠিকানা, তিনি দেখছেন নদীর মধ্যে যে চাঁদ, সেই নদীর শরীর থেকে চাঁদকে তুলে নিয়ে অসম্ভব। এই কবিতা পড়তেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। হ্যাঁ, যে আর শ্রদ্ধা বেড়ে যায় কবিদের প্রতি। কত সুন্দরভাবে তিনি বললেন কবির জীবন কথা, কবিদের তিনি বাউলের সঙ্গে মুনি ঋষি খ্যাপাদের সাথে খ্যাপা কথাটার মধ্যে তিনি যুক্ত করে দিলেন। হ্যাঁ, যে একটা উদাসীন সাধন ভাব, যে খ্যাপা, শ্যামা মায়ের খ্যাপা, এই যে এইগুলো থাকে, এই বাউল খ্যাপা, এই যে একটা একটা নিরন্তর সাধনার সঙ্গে কবিকে তিনি এখানে যুক্ত করলেন। এবং তিনি নিশিদিন ঘুরে ঘুরে, মানে অহর্নিশি সর্বনাশ তাকে ডাকে, সর্বনাশা তাকে ডাকে খ্যাপা, যে সর্বনাশ তাকে ডাকছে, আয় আয়, এখানে বসে থাকিস না, এই জায়গাটা তোর না, এখান থেকে যা পেয়ে গেছিস আবার অন্য কোথাও, অন্য কোথাও, অন্য কোনো খানে। কবির যে যাত্রা, সেই যাত্রার কথাই তিনি বলেছেন। এইটা একটা দারুণ ভাবে তিনি উদাসীন জীবন হলেও, কবির উদাসীন জীবন হলেও সেটা অনেক বেশি সম্পৃক্ত, সম্পদশালী, এই কথা তিনি বলেছেন। এবং আমরা যদি নিবেন্দার কবিতা, নিবেন্দাকে যদি আমি যে কবিতা বলে চেষ্টা করি, যে তাকে যদি খুব গভীরে ঢুকে বোঝার চেষ্টা করি, যে হোয়াট আই অ্যাম, আমি কে, আমি কি, আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সম্পর্কে একটা অসম্ভব সুন্দর লাইন আমি নিয়ে এসেছি। শব্দহীন কথোপকথন বলে একটি বই আছে, কবিতার বই, সেখানে শব্দহীন কথোপকথন কবিতার একটি লাইন, একটি স্ট্যান্জার আমি আপনাদের কাছে পড়ে শোনালে বুঝতে পারবেন কবির মনের ভাবের কথা। সমস্ত ভিড়ের মধ্যে মাঝে মাঝে এমনই একা হয়ে থাকা, সমস্ত ভিড়ের মধ্যে মাঝে মাঝে এমনই একা হয়ে থাকা, বুকের গভীরে শুধু শব্দহীন কথোপকথন। এই শব্দহীন কথোপকথন আছে বলেই কবি নৃপেন চক্রবর্তী আছে, এবং তার অসম্ভব গুণগ্রাহী ভক্তরা আছে, শান্তনুও তাদের মধ্যে একজন। তাই কবি নৃপেনদা দীর্ঘায়ু হোক, আরো সুস্থ থাকুন, এবং আরো অনেক অনেক কবিতার ডালি আমাদের সকলকে উপহার দিন। আশা করি নৃপেনদার কবিতা ভালো লেগেছে। আহ, আমারও কিছু দোষগুণ থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু তবু আমি যে উদ্দেশ্যে এটা শুরু করেছি এই প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কেমন লাগছে একটু জানালে আমারও ভালো লাগে। যদিও অনেকেই প্রথমে শুরুতে বলেছি, অনেকেই বলছেন ভালো হচ্ছে, তবু কোথাও যেন আমারও একটা কবিতা লেখার মতনই এই অনুষ্ঠানটিকেও আমি ভালোবেসে ফেলছি, এবং এই অনুষ্ঠানটিকে আমার নিজের মনে করছি, সেখানেও যেন একটা কোনো একটা অতৃপ্তি আমার জায়গা তৈরি হচ্ছে। তাই বন্ধুদের বলছি, যারা দেখছেন, যদি কোথাও একটু খুঁত থাকে আমাকে বলবেন, ভালো লাগাটাও বলবেন। হ্যাঁ, তাহলে ওই মিষ্টি পাখির শীষের মতো অংশটা আমি বাড়িয়ে দেবো আমার এখানে। আপনারা সকলেই ভালো থাকবেন। আগামী দিন আমি আবার উপস্থিত হব। এর পরবর্তী কবি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে কবিতার ডালি, তার কবিতার অনুভব আমি আপনাদের কাছে রাখবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতায় থাকবেন, কবিতা যাপনে থাকবেন। নমস্কার।